নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য ভূগোল বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার অন্তর্জাত প্রক্রিয়াসমূহের ভাঁজ থেকে আমি 23টি গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। আমি প্রশ্নপত্রটি প্রথমে দেখাচ্ছি, তারপর প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, অন্তর্জাতীয় প্রক্রিয়া কাকে বলে? 3 নম্বরে ভাঁজের সংজ্ঞা দাও। 4 বিকৃতি সাধন কাকে বলে? 5 ভাঁজের অক্ষ কাকে বলে? 6 অক্ষতল কাকে বলে? 7 বাহু কি? 8 নতি কাকে বলে? 9 আয়ামের সংজ্ঞা দাও। 10 গ্রন্থিবিন্দু, গ্রন্থিরেখা এবং গ্রন্থি বলয়ের সংজ্ঞা দাও। 11 শীর্ষবিন্দু, শীর্ষদেশ এবং শীর্ষতল কাকে বলে? 12 পাদবিন্দু, পাদরেখা এবং পাদতল কাকে বলে? 13 ভাঁজের উত্তল, অবতল এবং তরঙ্গ দৈর্ঘ্য বলতে কী বুঝো? 14 বক্রতা পরিবর্তন বিন্দু রেখা কাকে বলে? 15 অক্ষতল, এটা অক্ষতল হবে, অক্ষতল বেধ ও সমকোণীয় বেধ কাকে বলে? 16 আচ্ছাদন তল ও বিস্তার কাকে বলে? 17 উদ্ভিদ বলতে কী বোঝায়? 18 স্তরায়ন তল কাকে বলে? 19 সংঘর্তল কাকে বলে? 20 সমোন্নতি সরণ কি? 21 অন্তর বাহু কোণ কি? 22 বাকলিং ও বেন্ডিং কি? 23 জোড়া গঠন বলতে কী বোঝো? এই 23টি গুরুত্বপূর্ণ প্রশ্নের এরপরে আমি সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কাকে বলে? সংজ্ঞা, ভূমিরূপ বিজ্ঞানী ডব্লিউ.ডি. থর্নবারি এর মতে ভূ আভ্যন্তরীণ ও ভূপৃষ্ঠের বাইরের যেসব ভৌত ও রাসায়নিক প্রক্রিয়া ভূপৃষ্ঠের আকৃতি ও গঠনের উপর ক্রিয়া করে ভূমির পরিবর্তন ও বিবর্তন ঘটায় তাকে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলে। শুধু তাই নয়, থর্নবেরির মতে পৃথিবীর বিভিন্ন স্থানে ভূমিরূপ প্রক্রিয়ার তারতম্যের জন্য জলবায়ুর বিভিন্নতা দায়ী। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে প্রধানত 3টি শ্রেণীতে ভাগ করা হয়, যথা পার্থিব প্রক্রিয়া, অপার্থিব বা মহাজাগতিক প্রক্রিয়া এবং মানবিক প্রক্রিয়া। 2 নম্বর প্রশ্ন, অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে? সংজ্ঞা, পৃথিবীর অভ্যন্তরে মূলত চাপ ও তাপের বৈষম্যের কারণে উত্তপ্ত অর্ধতরল পদার্থগুলির ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। এর ফলে উৎপন্ন পরিচালন স্রোত অন্তর্জাত প্রশক্তি রূপে ক্রিয়াশীল হয়ে ভূ অভ্যন্তরে সংকোচন, প্রসারণ, উত্থান, অবনমন ইত্যাদি ঘটিয়ে ভূপৃষ্ঠের ভূমিরূপের বৈচিত্র্য সৃষ্টি করার প্রক্রিয়াকে অন্তর্জাত প্রক্রিয়া বলে। অর্থ, অন্তর্জাত প্রক্রিয়ার ইংরেজি প্রতিশব্দ হল এন্ডোজেনিক প্রসেস। গ্রিক শব্দ এন্ডো কথাটির অর্থ হল উইথইন। দ্য আর্থ অর্থাৎ ভূ অভ্যন্তরস্থ এবং গ্রিক শব্দ জেনেসিস কথাটির অর্থ অরিজিন বা উৎপত্তি। সুতরাং এন্ডোজেনিক কথাটির অর্থ হল ভূ অভ্যন্তর ভাগ থেকে উৎপন্ন। শ্রেণীবিভাগ, ক্রিয়াশীলতার সময়কাল অনুসারে ভূমিরূপ গঠনের অন্তর্জাত প্রক্রিয়াকে প্রধানত 2টি ভাগে ভাগ করা যায়, যথা ধীর আলোড়ন ও আকস্মিক আলোড়ন। উদাহরণ, মহীভাবক ও গিরিজনী আলোড়ন, সমস্থিতিক আলোড়ন, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ইত্যাদি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ। পরের প্রশ্নটি লক্ষ্য করো। তিন নম্বরে ভাঁজের সংজ্ঞা দাও। সংজ্ঞা, গিরিজনী ভূ আলোড়নের ফলে সৃষ্ট সংক্রমণ বলের প্রভাবে পাললিক শিলাস্তর সংকুচিত হয়ে তরঙ্গ সদৃশ যে বক্রতার সৃষ্টি হয় তাকে ভাঁজ বলে। এ.এন. স্ট্যাহেলার এর মতে ভূত্বকীয় সংক্রমণের প্রভাবে স্তরীভূত শিলাস্তর সৃষ্ট তরঙ্গ সদৃশ বাঁককে ভাঁজ বলে।
আর্থার হোমসের মতে অতি জটিল প্রক্রিয়ার মাধ্যমে শিলায় বাকলিং, বেন্ডিং এবং বিকৃতির দ্বারা গঠিত ভূমিরূপ হল ভাঁজ। 4 নম্বর প্রশ্ন, বিকৃতি সাধন কাকে বলে? সংজ্ঞা: কোনো বলের প্রভাবে শিলাস্তরের আকার, আয়তন ও গঠনের পরিবর্তন হওয়ার প্রক্রিয়াকে বিকৃতি সাধন বলে। শিলায় পীড়ন কার্যকরী হলে শিলায় সংকোচন ও প্রসারণের মাধ্যমে আয়তনে ছোট কিংবা বড় হয়, একে ডাইলেশন বলে। আবার আয়তন অপরিবর্তিত রেখে অথবা আয়তন পরিবর্তনের সঙ্গে রূপের বিকৃতি ঘটাকে ডিস্টরশন বলে। শিলাদেহে একই সঙ্গে এই ডিলেশন ও ডিস্ট্রিশন ঘটলে তাকে বিকৃতি সাধন বলে। প্রভাব: পীড়নের ফলে শিলার বিকৃতি সাধনকে স্ট্রেন বলে। যখন শিলা কোনো এক অভিমুখে দৈর্ঘ্য কম বা বেশি হয় তখন তাকে অনুদৈর্ঘ্য স্ট্রেন বলে, আর যখন শিলা কৌণিকভাবে বিকৃতিপ্রাপ্ত হয় তখন তাকে কৌণিক স্ট্রেন বলে। এই সামগ্রিক প্রক্রিয়ার ফলে শিলাস্তরে দারণ, ফাটল, চ্যুতি, ভাঁজ প্রভৃতির সৃষ্টি হয়। 5 নম্বর প্রশ্ন, ভাঁজের অক্ষ কাকে বলে? সংজ্ঞা: শিলাস্তরের সবচেয়ে বেশি বক্রতাযুক্ত বিন্দুগুলির সংযোগকারী রেখাকে ভাঁজ অক্ষ বলে। বৈশিষ্ট্য: 1 নম্বরে ভাঁজের অক্ষ অনুভূমিক, উলম্ব কিংবা তির্যক হতে পারে। 2 নম্বরে ভাঁজের অক্ষ গ্রন্থি রেখার সমান্তরালে অবস্থান করে। 3 নম্বরে ভাঁজের উঁচু অংশের অক্ষকে ঊর্ধ্বভঙ্গী অক্ষ এবং নিচু অংশের অক্ষকে অধোভঙ্গী অক্ষ বলে। ভাঁজপ্রাপ্ত শিলায় এই অক্ষ বরাবর ভাঙন শুরু হয়, তাই এর অপর নাম ভঙ্গাঙ্ক। অক্ষতল কাকে বলে? উত্তর: ভাঁজ অক্ষ বরাবর শিলাস্তরকে উপর থেকে নিচ পর্যন্ত কাটলে যে তল পাওয়া যায় তাকে অক্ষতল বলে। এক কথায় ভাঁজ অক্ষটি যে সমতলে অবস্থান করে তাকে অক্ষতল বলে। বৈশিষ্ট্য: 1 নম্বরে অক্ষতল অক্ষের ন্যায় অনুভূমিক, উলম্ব কিংবা তির্যক হয়ে থাকে। 2 নম্বরে অক্ষতল ভাঁজকে দুটি বাহুতে ভাগ করে। 3 নম্বরে ভাঁজের দুটি সন্নিহিত বাহুর অন্তর্বর্তী কোণকে অক্ষতল দুটি সমান ভাগে বিভক্ত করে। 4 নম্বরে অক্ষতল সরল, বক্র উভয়ই হতে পারে। 5 নম্বরে ঊর্ধ্বভঙ্গীয় ও অধোভঙ্গীয় এই দুই ভাগে অক্ষতল বিভক্ত। 7 দাগে বাহু কি? উত্তর: সংজ্ঞা: ভাঁজ অক্ষের দুপাশে বিস্তৃত শিলাস্তরকে বাহু বলে। অন্যভাবে বলা যায়, ভাঁজের একটি অক্ষ থেকে পরবর্তী অক্ষ পর্যন্ত বিস্তৃত অংশকে বাহু বলে। বৈশিষ্ট্য: 1 নম্বরে ভাঁজের অক্ষের দুপাশে দুটি বাহু থাকে, যথা বাম বাহু ও ডান বাহু। 2 নম্বরে সংনমন বলের তীব্রতার তারতম্যের কারণে বাহু দুটি সমান বা অসমান দৈর্ঘ্যের হয়। 3 নম্বরে অনুভূমিক তলের সঙ্গে বাহু দুটি সমান বা অসমান কোণে নত থাকে। 4 নম্বরে ঊর্ধ্বভঙ্গ ও অধোভঙ্গ গঠনের মধ্যে যে বাহুটি সাধারণ বাহু হিসেবে অবস্থান করে তাকে মধ্যবর্তী বাহু বলে। আর দুটি সন্নিহিত বাহুর বক্রতা পরিবর্তন বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটির মধ্যবর্তী কোণকে অন্তর্বাহু কোণ বলে। 6 নম্বরে বাহু ভাঁজের শীর্ষবিন্দু থেকে পাদবিন্দু পর্যন্ত বিস্তৃত থাকে। 8 নম্বর প্রশ্ন, নতি কাকে বলে? সংজ্ঞা: শিলাস্তরে ভাঁজের বাহু অনুভূমিক তলের সঙ্গে যে কোণে নত থাকে তাকে নতি বলে। বৈশিষ্ট্য: ভাঁজের বাহু যে দিকে হেলানো থাকে তাকে নতির দিক বলে। এই দিক উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম প্রভৃতি দ্বারা প্রকাশ করা হয়। 2 নম্বরে ভাঁজের নতির সর্বনিম্ন মান 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান 90 ডিগ্রি। নতির মান ডিগ্রি, মিনিট, সেকেন্ড প্রকাশ করা হয়। 3 নম্বরে ভাঁজের নতির মান ও দিক উভয়ই থাকায় এটি ভেক্টর রাশি হিসেবে পরিগণিত হয়। 4 নম্বর বৈশিষ্ট্য, নতি শিলাস্তরের ঢাল নির্দেশ করে। নতি সর্বদা আয়ামের সঙ্গে সমকোণে থাকে। প্রকারভেদ: নতি 2 প্রকার: প্রকৃত নতি, আয়াম রেখার সঙ্গে সমকোণে থাকা অনুভূমিক তলের সাপেক্ষে ভাঁজের বাহু যে কোণে নত থাকে তাকে প্রকৃত নতি বলে। আপাত নতি, আয়াম রেখার সঙ্গে সমকোণ ব্যতীত অন্য কোণে থাকা অনুভূমিক তলের সাপেক্ষে ভাঁজের বাহু যে কোণে নত থাকে তাকে আপাত নতি বলে। 9 নম্বর প্রশ্ন, আয়ামের সংজ্ঞা দাও। সংজ্ঞা:
শিলাস্তরের স্তরায়ন তল অনুভূমিক তলকে যে রেখা বরাবর ছেদ করে তাকে আয়াম বলে। বৈশিষ্ট্য: ভাঁজের আয়াম সর্বদা ভাঁজের বাহুর নতির সঙ্গে সমকোণে অবস্থান করে। আয়াম একটি স্কেলার রাশি, কারণ এর মান আছে কিন্তু দিক নেই। আয়ামকে সাধারণত মিটার বা কিলোমিটার এককে প্রকাশ করা হয়। আয়াম শিলাস্তরের বিস্তৃতিকে আলোকপাত করে। 10 নম্বর প্রশ্ন, গ্রন্থিবিন্দু, গ্রন্থিরেখা এবং গ্রন্থিবলয় এর সংজ্ঞা দাও। উত্তর: গ্রন্থিবিন্দু ভাঁজের যে বিন্দুতে শিলাস্তরের বক্রতা সবচেয়ে বেশি তাকে গ্রন্থিবিন্দু বলে। গ্রন্থিরেখা কোনো ভাঁজের সর্বাধিক বক্রতাযুক্ত বিন্দুগুলিকে যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে গ্রন্থিরেখা বলে। গ্রন্থিরেখা অনুভূমিক, উলম্ব কিংবা তির্যক অবস্থায় থাকতে পারে। গ্রন্থিরেখা ও ভাঁজ অক্ষ সমার্থক হিসেবে গণ্য হয়। গ্রন্থিরেখা বরাবর নতির দিক পরিবর্তন ঘটে। গ্রন্থিবলয় অনেক সময় ভাঁজের শিলাস্তরের সর্বাধিক বক্রতা কোনো বিন্দুর পরিবর্তে অঞ্চল বা বলয় জুড়ে হয়ে থাকে, একে গ্রন্থিবলয় বলে। এক্ষেত্রে গ্রন্থিবলয়ের মধ্যবিন্দুকে গ্রন্থিবিন্দু বলা হয়। 11 নম্বর প্রশ্ন, শীর্ষবিন্দু, শীর্ষদেশ এবং শীর্ষতল কাকে বলে? উত্তর: শীর্ষবিন্দু কোনো ভাঁজের প্রস্থচ্ছেদের সর্বোচ্চ বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়। শীর্ষদেশ ভাঁজের উচ্চতম বিন্দু বা শীর্ষবিন্দুগুলিকে যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে শীর্ষরেখা বলে। ভাঁজের প্রতিটি স্তরে আলাদা আলাদা শীর্ষদেশ থাকে। শীর্ষতল ভাঁজের শীর্ষদেশ যে তলে অবস্থান করে তাকে শীর্ষতল বলে। শীর্ষবিন্দু, শীর্ষদেশ এবং শীর্ষতল সর্বদা ভাঁজের উত্তল অংশে বা ঊর্ধ্বভঙ্গে অবস্থান করে। 12 নম্বর প্রশ্ন, পাদবিন্দু, পাদরেখা এবং পাদতল কাকে বলে? উত্তর: পাদবিন্দু কোনো ভাঁজের প্রস্থচ্ছেদের সর্বনিম্ন বিন্দুকে পাদবিন্দু বলে। পাদরেখা ভাঁজের নিম্নতম বিন্দু বা পাদবিন্দুগুলিকে যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে পাদরেখা বা নিম্ন দেশ বলে। ভাঁজের প্রত্যেকটি স্তরের নিম্ন দেশ আলাদা আলাদা হয়। পাদতল ভাঁজের পাদরেখা বরাবর সমতল অংশকে পাদতল বা নিম্নতল বলে। পাদবিন্দু, পাদরেখা ও নিম্নতল সর্বদা ভাঁজের অবতল অংশে বা অধোভঙ্গে অবস্থান করে। পাদতল, শীর্ষতল ও অক্ষতল সর্বদা সমতল হয় না, এগুলি অনেক ক্ষেত্রে বক্রতলও হতে পারে। 13 নম্বর প্রশ্ন, ভাঁজের উত্তল, অবতল এবং তরঙ্গ দৈর্ঘ্য বলতে কী বোঝো? সংজ্ঞা: ভাঁজের উপরের দিকের বাঁকে উত্তল অংশ বা ঊর্ধ্বভাঁজ এবং নিচের দিকের বাঁকে অবতল অংশ বা অধোভাঁজ বলে। ভাঁজপ্রাপ্ত শিলাস্তরের উত্তল ও অবতল অংশ পর্যায়ক্রমিকভাবে অবস্থান করলে দুটি সন্নিহিত উত্তল অংশ বা দুটি অবতল অংশের মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। ভাঁজের উচ্চতার সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক ব্যস্তানুপাতিক। 14 নম্বর প্রশ্ন, বক্রতা পরিবর্তন বিন্দু বা রেখা কাকে বলে? সংজ্ঞা: পাশাপাশি দুটি গ্রন্থি রেখার মধ্যবর্তী বাহুর যে বিন্দুতে উত্তল ও অবতল অংশের সীমা নির্দিষ্ট হয় তাকে বক্রতা পরিবর্তন বিন্দু বলে। এই বিন্দুতে ভাঁজের বক্রতার পরিমাণ শূন্য হয়, এটি ঢালের পরিবর্তনকে নির্দেশ করে। পাশাপাশি দুটি বা ততোধিক বক্রতা পরিবর্তন বিন্দু সংযোগকারী যে রেখা ভাঁজের সীমা নির্দেশ করে তাকে বক্রতা পরিবর্তন রেখা বলা হয়। 15 নম্বর প্রশ্ন, অক্ষতলীয় বেধ ও সমকোণীয় বেধ কাকে বলে? সংজ্ঞা: কোনো শিলাস্তরে দুটি স্তরায়ন তলের মধ্যবর্তী দূরত্বকে বেধ বলে। ভাঁজপ্রাপ্ত শিলাস্তরের বেধ যখন ভাঁজের অক্ষতলের সমান্তরালে পরিমাপ করা হয় তখন তাকে অক্ষতলীয় বেধ বলা হয়। অক্ষতলীয় বেধের দ্বারা অক্ষতল ও স্তরায়ন তলের পারস্পরিক সম্পর্ক প্রকাশ করা হয়। আবার এই শিলাস্তরটির স্তরায়ন তলদ্বয়ের মধ্যবর্তী সমকোণীয় দূরত্বকে সমকোণীয় বেধ বলে। সাধারণত অক্ষতলীয় বেধ সমকোণীয় বেধের তুলনায় বেশি হয়। 16 নম্বর প্রশ্ন, আচ্ছাদন তল ও বিস্তার কাকে বলে?
উত্তর সংজ্ঞা তরঙ্গ সদৃশ ভাঁজের উত্তল ও অবতল অংশ যে দুটি তলের মধ্যে আবদ্ধ থাকে তাকে ভাঁজের আচ্ছাদন তল বলে। ভাঁজের উচ্চতা বৃদ্ধি পেলে আচ্ছাদন তলের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পায়। আচ্ছাদন তল ও ভাঁজের বক্রতা পরিবর্তন রেখার মধ্যবর্তী ব্যবধানকে ভাঁজের বিস্তার বলে। এটি বক্রতা পরিবর্তন বিন্দু থেকে শীর্ষবিন্দু বা পাদবিন্দু পর্যন্ত দূরত্বকে অর্থাৎ ভাঁজের উলম্ব উচ্চতাকে নির্দেশ করে। এর গড় ব্যবধান 29 মিটার হয়। 17 নম্বর প্রশ্ন, উদ্ভেদ বলতে কি বোঝায়? সংজ্ঞা শিলাস্তরের যে অংশ ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকে তাকে উদ্ভেদ বলে। নিচের শিলাস্তর ভাঁজপ্রাপ্ত হয়ে ভূপৃষ্ঠে আত্মপ্রকাশ করলে উদ্ভেদ গড়ে ওঠে। সাধারণত আবহবিকার, ক্ষয়ীভবন ও নগ্নীভবনের সম্মিলিত ফল হল উদ্ভেদ। এগুলি কঠিন শিলা দ্বারা গঠিত। উদাহরণ, ভারতের কর্ণাটক রাজ্যের জনা হল উদ্ভিদের নিদর্শন। 18 নম্বর প্রশ্ন, স্তরায়ন তল কাকে বলে? সংজ্ঞা স্তরীভূত শিলার একটি স্তর অপরটির সঙ্গে যে তলে মিলিত হয় সেই সংযোগ স্থলকে স্তরায়ন তল বলে। বৈশিষ্ট্য, একটি শিলাস্তরে সাধারণত দুটি স্তরায়ন তল থাকে। স্তরায়ন তলে জীবাশ্ম দেখা যায়। স্তরায়ন তল সর্বদা দুটি ভিন্ন বৈশিষ্ট্যের শিলাস্তরের বিভাজনকে নির্দেশ করে। স্তরায়ন তলকে দুভাগে ভাগ করা যায়, যথা বেড ও ল্যামিনা। নিদর্শন, পাললিক শিলাস্তর ভাঁজপ্রাপ্ত হয়ে গড়ে ওঠা ভঙ্গিল পর্বতগুলিতে স্তরায়নতল দেখা যায়। 19 নম্বর প্রশ্ন, সংঘট তল কাকে বলে? উত্তর সংজ্ঞা উদ্ঘট্ট ভাঁজে যে তল বরাবর বাহু দুটি বিচ্ছিন্ন হয়ে পড়ে তাকে সংঘট্ট তল বলে। উৎপত্তি, শায়িত ভাঁজের উপর পার্শ্বচাপজনিত সংক্রমণ বল অত্যধিক বৃদ্ধি পেলে ভাঁজের বাহু দুটি অক্ষ বরাবর ফেটে বিচ্ছিন্ন হলে সংঘট্ট তল সৃষ্টি হয়। বৈশিষ্ট্য, 1 নম্বরে সংঘট্ট তল অনুভূমিক তলের সঙ্গে প্রায় সমান্তরালে অবস্থান করে। 2 নম্বর বৈশিষ্ট্য, সংঘট্ট তলের উপরের বাহুকে ওভার থ্রাস্ট এবং নিচের বাহুকে আন্ডার থ্রাস্ট বলে। ভাঁজের অক্ষ বরাবর এটি সংঘটিত হয়। 20 নম্বর প্রশ্ন, সমোন্নতি সরণ কি? সংজ্ঞা ভাঁজ গঠনযুক্ত অঞ্চলে ঊর্ধ্বভঙ্গের ঢাল বরাবর লম্ব অনুগামী নদী সৃষ্টির পর শীর্ষদেশ ক্ষয়ের ফলে পরবর্তী নদীর উদ্ভব হয়। শিলাস্তরের আয়াম বরাবর প্রবাহিত এই নদী কঠিন শিলার দ্বারা বাধার সম্মুখীন হলে নিম্নক্ষয় বন্ধ হয়। এই অবস্থায় নদীটি পার্শ্বক্ষয়ের মাধ্যমে শিলাস্তরের নতি বরাবর পাশের দিকে সরতে থাকে। ঊর্ধ্বভঙ্গে পরবর্তী নদীর প্রবাহপথের এই সরণকে সমোন্নতি সরণ বলে। 21 নম্বর প্রশ্ন, অন্তর্বাহু কোণ কি? সংজ্ঞা ভাঁজের দুটি সন্নিহিত বাহুর বক্রতা পরিবর্তন বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটির মধ্যবর্তী কোণকে অন্তর্বাহু কোণ বলে। বৈশিষ্ট্য, অন্তর্বাহু কোণের উপর ভাঁজের আকৃতি ও প্রকৃতি নির্ভর করে। 2 নম্বরে সংক্রমণ বল তীব্র হলে অন্তর্বাহু কোণের মান কম হয়। 3 নম্বরে অন্তর্বাহু কোণের ভিত্তিতে ভাঁজ 4 প্রকার, যথা মৃদু ভাঁজ, মুক্ত ভাঁজ, বদ্ধ ভাঁজ, সংকীর্ণ ভাঁজ। 22 নম্বরে বাকলিং ও বেন্ডিং কি? বাকলিং এর সংজ্ঞা শিলাস্তরের সমান্তরালে দুদিক থেকে সংক্রমণ বল কার্যকরী হয়ে শিলাস্তরের তরঙ্গের ন্যায় বেঁকে যাওয়ার পদ্ধতিকে বাকলিং বলে। বৈশিষ্ট্য, এই পদ্ধতিতে সংক্রমণ বল সমগ্র শিলাস্তরকে মোড়কের মতো বাঁকিয়ে দেয়। এই পদ্ধতিতে সৃষ্ট ভাঁজের উত্তল অংশে টান ও অবতল অংশে সংকোচন বল ক্রিয়াশীল হয়। ভাঁজের এই উত্তল অংশকে ঊর্ধ্ব বাকলিং এবং অবতল অংশকে নিম্ন বাকলিং বলে। উত্তল ও অবতল অংশের মধ্যবর্তী স্থান বা তল যেখানে টান বা পীড়ন থাকে না তাকে পীড়ন মুক্ত তল বলে। আর বেন্ডিং পদ্ধতি লক্ষ্য করো। সংজ্ঞা শিলাস্তরের আড়াআড়িভাবে সংক্রমণ বল কার্যকরী হলে শিলাস্তরটি বলয়ের ন্যায় বাঁক
নিয়ে ভাঁজপ্রাপ্ত হয়, একে বেন্ডিং পদ্ধতি বলে। বৈশিষ্ট্য: এক্ষেত্রে সংনমন বল শিলাস্তরের উপর নিচ উভয় দিকে ক্রিয়াশীল হয়ে থাকে। এই পদ্ধতিতে শিলাস্তর স্থিতিস্থাপক বিমের মতো বাঁক নেয়। এক্ষেত্রে শিলায় হালকা বা মৃদু ভাঁজের সৃষ্টি হয়। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, জুরা গঠন বলতে কি বোঝো? সংজ্ঞা: কোনো ভাঁজপ্রাপ্ত অঞ্চলের ঊর্ধ্বভঙ্গগুলি শৈলশিরা ও অধোভঙ্গগুলি উপত্যকা রূপে অবস্থান করলে যে ভূগঠন সৃষ্টি হয় তাকে জুরা গঠন বলে। এরূপ গঠনযুক্ত ভূমিরূপকে স্বাভাবিক ভূমিরূপ বলে। নামকরণ: সুইজারল্যান্ডের জুরা পর্বতে এই ধরনের স্বাভাবিক বা আদি গঠন স্পষ্ট দেখা যায় বলে এরূপ নামকরণ করা হয়েছে। উৎপত্তি: শিলাস্তরের উভয় পাশে নিয়মিতভাবে সমহারে সংনমন বল ক্রিয়া করলে এই ধরনের ভূমিরূপ গড়ে ওঠে। বৈশিষ্ট্য: ক্ষয়চক্রের যৌবন পর্যায়ে এই ভূমিরূপ দেখা যায়। জুরা গঠনে অধোভঙ্গে অনুদৈর্ঘ্য অনুগামী নদী এবং ঊর্ধ্বভঙ্গে বাহু বরাবর লম্ব অনুগামী নদী প্রবাহের মাধ্যমে জাফরিরূপী নদী প্রণালী গড়ে ওঠে। উদাহরণ: সুইজারল্যান্ডের জুরা পর্বত ছাড়াও ভারতের শিবালিক পর্বতে, আমেরিকার যুক্তরাষ্ট্রের মধ্যভাগের উটা এবং ওহিও প্রদেশে এই গঠন দেখা যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।